আজকে একটা খুবই সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলতে এসেছি। লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন আর লাস্টে অবশ্যই কমেন্ট দেবেন, জানাবেন আপনার থট। হরদীপ সিং নিজ্জার, সরি টেরোরিস্ট হরদীপ সিং নিজ্জার নাম শুনেছেন? 18 জুন 2023-এ ওনার মার্ডার হয়। কোথায় হয়? কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে একটা গুরুদ্বারার সামনে উনি যখন সেখান থেকে বের হলেন, ওনার ট্রাকে উঠবেন এমন টাইমে কে অ্যাটাক করেছেন? অ্যাটাক করেছেন দুজন গানম্যান, দুজনই মাস্ক পরা ছিলেন আর 34টা গুলি ওনাকে মেরেছেন, মেরে ওনাকে হত্যা করেছেন। সেই ঘটনা তো চলে গেল। আমরাও একদিক থেকে ইন্ডিয়ার তরফ থেকে একটু খুশিই ছিলাম মনে মনে যে একজন টেরোরিস্ট তো কমসে কম মরে গেল, দেশে কমসে কম খালিস্তানি মুভমেন্টের যে জিনিসটা চলছে সেটা কমসে কম আরও একটু কমে যাবে। কিন্তু কানাডা তো নিজের যে আগের থেকে চাল চেলে আসছেন বিভিন্ন ব্যাপারে খালিস্তান মুভমেন্টের পক্ষে, সেই জিনিসটা তো ওনারা ভুলে যেতে পারেন না। 18 সেপ্টেম্বর 2023 প্রাইম মিনিস্টার অফ কানাডা জাস্টিন ট্রুডো উনি কি বলেন? যে হরদীপ সিং নিজ্জারের যে খুন হয়েছে সেই খুনে ক্রেডিবল অ্যালিগেশন আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের এজেন্সিদের হাত আছে ওই খুনে। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া হিলে যায়। কেন হিলে যায়? উনি ডাইরেক্ট পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন। ভেরি স্যাড মোমেন্ট। ইন্ডিয়া এমন একটা দেশ যেটার সংস্কৃতি কত হাজার বছর পুরানো, ইভেন আদার্স ক্যান নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আর আমরা এত বছরের সংস্কৃতিতে আজ পর্যন্ত ইন্ডিয়া, ওয়ারাজ মোগলরা আমাদের উপর এত বাজেভাবে শাসন করে গেছে, ব্রিটিশরা এত বাজেভাবে শাসন করে গেছে, বাট ইন্ডিয়া বিং সো ওল্ড কান্ট্রি, আর আমাদের সংস্কৃতি এত পুরানো হওয়ার পরও আমরা আজ পর্যন্ত কোনো দেশের উপর আঁচ ফেলিনি। উল্টে এটাও হতে পারে যে ইন্ডিয়া অনেক বড় ছিল, সেটা ধীরে ধীরে ছোট হয়েছে। সেই ইন্ডিয়ার উপর জাস্টিন ট্রুডো, দ্য প্রাইম মিনিস্টার অফ কানাডা, ইজ সেইং কে they are having credible allegation against Indian government's agency that they are involved in this murder. চলতে গেল, এরপর অনেক অ্যাকশন ইন্ডিয়া নিয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে, ওনারা নিয়েছেন, বহুত কিছু হয়েছে। সেগুলো নিয়ে একটু লাস্টে ডিসকাশন করব, অনেক ইনডেপথ অ্যানালাইসিস করব, যাতে করে জিনিসটা আপনাদের মাথায় ঢুকে যায়। এই ধরনের ইনফরমেশন, জিওপলিটিক বা এই ধরনের যে পলিটিক্যাল ইনফরমেশন, ইন্টার কান্ট্রি ইনফরমেশন, এগুলো আপনাদের খুব দরকার, বিভিন্ন ইন্টারভিউর জন্য, বিভিন্ন পরীক্ষার জন্য খুব দরকার। তাই সমস্ত ইনফরমেশন একটা ভিডিওতে নিয়ে এসেছি, প্রচণ্ড অ্যানালাইসিস করে বানানো ভিডিও। লাস্ট কনক্লুশনে অথবা ইন্ডিয়া কি করেছে আর এখন কি সিচুয়েশন, এগুলোর কথা বলার আগে আমরা জেনে নেব খালিস্তানি মুভমেন্ট কি, এরপর ইন্ডিয়ান গভর্নমেন্ট কি কি অ্যাকশন নিয়েছিলেন, আমাদের পাস্টে কি কি ঘটনা হয়েছিল ইন্ডিয়াতে, কানাডা কিভাবে আগেও হেল্প করেনি, আজও হেল্প করছে না, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। খালিস্তানি মুভমেন্ট তো জানেন অনেক আগের থেকে চলছে, যেখানে কিছু সংখ্যক শিখ জনগোষ্ঠী ওনারা চাইছেন যে ওনাদের জন্য আলাদা একটা নেশন হোক। এর তো এই নয় যে কিন্তু শিখরা সবাই চাইছেন, বেশিরভাগ চাইছেন না। দে আর সো হ্যাপি টু বি ইন্ডিয়ান। কিন্তু কিছু লোক তো অবশ্যই বিভিন্ন ধরনের থাকে। সেটাকে নিয়ে খালিস্তান মুভমেন্ট নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানাবো, ছোট্ট ভিডিও আলাদাভাবে বানাবো, সেটা দেখে নেবেন। এখন আমি যদি মুদ্রার কথায় আসি, 1970s-এ 1980s-এ এই যে খালিস্তানি মুভমেন্টটা খুবই পিকে ছিল। এরপর কি হয়েছে, 1984-এ গোল্ডেন টেম্পলের ভেতরে জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালে উনি এবং ওনার ফলোয়ার্সরা গোল্ডেন টেম্পলের ভেতরে আরামসে ওনারা ওখান থেকে চালাচ্ছিলেন টেরোরিজম, ওখানে পুরো আস্তানা করে নিয়েছিলেন। এরপর ইন্দিরা গান্ধী সরকার ছিলেন ওই টাইমে, উনি কি করেছেন, এটার উপর পুরো হানা করে দিয়েছেন। আর এত বড় হানা হয়েছে যে লাস্টে ওনারা মারা গেছেন, সঙ্গে প্রচুর পরিমাণে টেরোরিস্ট মারা গেছেন। আর এরপর গিয়ে একটু এই জিনিসটা কন্ট্রোল হয়েছে। এই ঘটনাটা হয়েছে জুন 1984-এ। কিন্তু কি হয়েছে, অক্টোবর 1984-এ মাত্র 5 মাস পরেই ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন হয়ে গেছে। কে করেছেন? দুজন বডিগার্ড যেনারা শিখ ছিলেন।
সঙ্গে সঙ্গে পুরো দিল্লি অ্যান্ড সারাউন্ডিংয়ে পুরো রায়টের সৃষ্টি হয়ে গেছে। জিনিসটা একটু স্বাভাবিক, যদিও সেটা হওয়া উচিত নয়। এক একটা মানুষের জান ইম্পর্টেন্ট, সেটা হওয়া উচিত নয়, বাট জিনিসটা একটু স্বাভাবিক, কারণ আমাদের প্রাইম মিনিস্টারের অ্যাসাসিনেশন হয়েছে। সে যেই হোক না কেন আমাদের প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার। তো তখন কি হয়েছে, সঙ্গে সঙ্গে রায়ট হয়ে হিউজ পরিমাণে কিন্তু শিখও কিল্ড হয়েছেন, হিন্দুজও কিল্ড হয়েছেন। আলটিমেটলি এই কথাটা বলাটাই আমার ভুল, ইন্ডিয়ানস কিল্ড হয়েছেন। অমৃতসরের গোল্ডেন টেম্পলের এই যে অ্যাটাকটা, এটাকে বলা হয় ব্লু স্টার, অপারেশন ব্লু স্টার। এবার আসি জাস্টিন ট্রুডোর ফাদারের ঘটনায়। 1982-তে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর্জ করেছিলেন আমাদের কানাডিয়ান গভর্নমেন্টকে, তখন প্রাইম মিনিস্টার ছিলেন পিয়ার ট্রুডো। হু ইজ দ্যাট গাই? হি ইজ দ্য ফাদার অফ জাস্টিন ট্রুডো। ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে বাব্বর খালসা বলে একটা অর্গানাইজেশন আছে, টেরোরিস্ট অর্গানাইজেশন, সেটার যে লিডার আছেন তলবিন্দর সিং, ওনাকে এক্সট্রাডিট করুন, ইন্ডিয়াকে দিয়ে দিন ওনাকে, ওনার উপর আমরা কারবাই করব, সেই হিসেবে যেটাই ওনার শাস্তি হয় বা যাই হয় সেটা আমরা দেব। সেটা কোর্টের তরফ থেকে হবে, নট বাই অফকোর্স ইট ক্যান নট বি ডান বাই গভর্নমেন্ট, ইট উইল বি ডান বাই দ্য কোর্ট। কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট সেটা করেনি। কি বলেছিলেন জানুন? তখন বলেছিলেন আপনারা ইন্ডিয়া যেটা, সেটা ব্রিটিশ কুইনকে আপনারা হেড অফ স্টেট মানেন না, সুতরাং আমরা এইভাবে করে কাউকে এক্সট্রাডিক্ট করতে পারি না আপনাদের কাছে। এটা কেমন সিলি কথা ছিল। আর ব্যাপারটা কী হয়েছে জানেন? 1985-এ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, যেটার নাম ছিল কনিষ্ক, সেটাতে 329 প্যাসেঞ্জার্সকে কমপ্লিটলি মেরে ফেলেছিলেন বোম্বিং করে। কোন সংস্থা? বাব্বর খালসা। কে ছিলেন? সে লোকটাই তো ছিলেন। ওনাকে যদি আগে পাঠিয়ে দিতেন কতগুলো লোকের জান বেঁচে যেত। না, ওনারা বাঁচাননি। আর জানেন, ওই 329-এর মধ্যে 268 জন লোক ছিলেন কানাডিয়ান, ইন্ডিয়ান অরিজিন কানাডিয়ান। তো সেখানে অবশ্যই একদিক থেকে ওনারা বাব্বর খালসা খুশি হয়েছেন, কারণ হিন্দুজ বেশি মারা গেছেন। বাট হোয়াট ইজ হিন্দুজ, হোয়াট ইজ শিখ? আমি যখন একটা এক্সাম্পলের সঙ্গে বলছি, সিয়েরা লিওনে ছিলাম, আমাদের একটা টেম্পল ছিল, হিন্দু টেম্পল। সেখানে যখন যেতাম আমরা প্রথমে হিন্দুর পূজা করতাম, এরপর আমরা শিখের পূজা করতাম। সবাই হিন্দুজই, সব 99% হিন্দুজ, 1%ও হবে না সেখানে শিখ। তো কিসের পার্থক্য? কোনো ধর্মে তো এরকম পার্থক্যের ব্যাপারই হতে পারে না। তো এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু ওনাদের থিঙ্কিং অন্য কিছু ছিল, জিনিসটা এখন হিন্দু আর এই শিখ আর অন্য কিছুতে পৌঁছে গেছে। ঠিক আছে, জিনিসটা অ্যাকচুয়ালি সেভাবে শুরু হয়নি। এবার চলে আসি, কেন এই জাস্টিন ট্রুডো বলি, পিয়ার ট্রুডো বলি, ওনারা কেন এই জিনিসটাকে সাপোর্ট করেন? সেটার একটা কারণ তো অবশ্যই, যে অন্য একটা কান্ট্রিকে একটু হিলিয়ে রাখতে পারলেও সবার লাভ। এটা তো মানে কি বলবো, আমাকে আপনি হিলিয়ে রাখতে পারলে আপনার জীবনের জানি লাভ হবে, জানি না এটা কীভাবে হয়, বাট ইট ইজ থিঙ্কিং অফ সাম পিপল। কিন্তু এই ক্ষেত্রে মেইন রিজন আজকে কেন জাস্টিন ট্রুডো এই জিনিসটা করছেন, আপনি জানেন কানাডার টোটাল পপুলেশনের 2.1%, হুইচ ইজ অ্যারাউন্ড 7.71 লাখ পিপল আর শিখ। ওকে, আর সেটা এই যে শিখ কমিউনিটিটা আছে, ইন্ডিয়ার পরে সবচেয়ে বেশি শিখ কমিউনিটি সেখানে আছে। অবশ্যই ইউকেতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, বিভিন্ন জায়গাতে আচ্ছা কাছে শিখ কমিউনিটি আছে, কিন্তু কানাডাতে হাইয়েস্ট। বিভিন্ন কারণে যান, পড়াশোনা করতে যান, জবের পারপাসে যান, বিভিন্ন কারণে যান, ধীরে ধীরে সেখানেই সেটেল হয়ে যান, সেখানে নাগরিকত্ব নিয়ে নেন। ওকে, তার একটা ইম্পর্টেন্ট কথা কি, ইন্ডিয়ান গভর্নমেন্ট বারবার ওনাদেরকে কিন্তু মানে রিকোয়েস্ট করেছেন আগের থেকে আজ পর্যন্ত, সেটা 1980s থেকে আজকে 2023 চলছে, এখন পর্যন্ত বহুবার রিকোয়েস্ট করেছেন যে টেরোরিস্টদের প্লিজ আমাদেরকে দিয়ে দিন, এরা টেরোরিস্ট, খালিস্তান মুভমেন্টের টেরোরিস্ট না। সেটা কিন্তু একবারও করা হচ্ছে না, ওয়ারেস ওনাদেরকে উল্টো সিটিজেনশিপ দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? এবার আমি যদি মেইন পয়েন্টে আসি, গত 20 বছরে কানাডাতে শিখের জনসংখ্যা যদি বলি ডাবল হয়ে গেছে। তার মানে শিখ কমিউনিটি কানাডার যে ইলেকশন আছে, কানাডার যে পলিটিক্স আছে, সেখানে প্রচণ্ড ইম্পর্টেন্ট ভূমিকা অর্জন করে। তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ ট্রুডোর এদিকে ঝুঁকে থাকার জন্য। 2021-এ কানাডাতে ইলেকশন হয়, সেখানে
পিএম মানে উনি ছিলেন লিবারেল পার্টির থেকে, সেটাতে পিএম জাস্টিন ট্রুডো 160 সিট পেয়েছিলেন। ঠিক আছে, অপোজিশন পার্টি যেটা কনজারভেটিভ পার্টি ছিলেন সেটা আরও নট অনেক কম, একটু কম সিট পেয়েছিলেন। ঠিক আছে, এখন জাস্টিন ট্রুডো কিন্তু 170 সিট পাননি, যেটাতে উনি মেজরিটি গভর্নমেন্ট করতে পারবেন। যাই হোক, উনি মাইনরিটি গভর্নমেন্ট করতে পারবেন, সেখানে নিয়ম আছে, যেহেতু উনি হাইয়েস্ট পেয়েছেন। কিন্তু উনি তো নিজেকে সিকিউর করতে হবে, তখন উনি চলে গেলেন নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির কাছে। এনডিপিটা হচ্ছে একটা শিখ কমিউনিটির বলতে পারেন কিছুটা প্রো খালিস্তানি আছেন জগমিত সিং, ওনার পার্টি। ওনারা 2021-এ 25 সিটস পেয়েছেন। তার মানে জাস্টিন যখন ওনাদের সঙ্গে সমঝোতা করে ফেলেছেন, তাহলে ওনার হয়ে গেছে 185 সিটস, যেটা ওনার জন্য অনেক ভালো হয়ে গেছে। এখন যেহেতু এটা করেছেন, সুতরাং ওই যে জগমিত সিং যিনি প্রো খালিস্তানি, ওনাকে তো খুশি করতেই হবে। তো খুশি করতে হবে, তো উনি যেটা বলেন সেটা ওনাকে করতে হবে, যার জন্য উনি এই জিনিসটা করেছেন। কিন্তু করে মনে করবেন না যে জাস্টিন ট্রুডোর প্রচণ্ড লাভ হয়ে গেছে, ওনার কিন্তু অনেকটা ক্ষতিও হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনে, ওনার ইন্টারনাল যে দেশের পপুলারিটিতেও কিন্তু প্রচণ্ড ফারাক পড়ছে। প্রথমে যদি আমি কথা বলি, যেই উনি এই ডিক্লারেশনটা দিয়েছেন 18 সেপ্টেম্বর 2023, সঙ্গে সঙ্গে উনি কিছু ইভেন আমাদের ডিপ্লোম্যাটকেও কিন্তু সেখান থেকে ফায়ার করে দিয়েছেন। পরক্ষণে ইন্ডিয়া কি করেছেন, সবচেয়ে প্রথমে তো যে কানাডিয়ান সিটিজেনের কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছেন। বড় ইম্পর্টেন্ট, কারণ কে কোন দিক থেকে কোন অন্যায় করার জন্য আমাদের দেশে ঢুকবে সেটার কোনো গ্যারেন্টি নেই, কারণ ওইখানে প্রাইম মিনিস্টারই ইন্ডিয়ার উপরে এলিগেশন লাগিয়ে দিচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং ওই হিসাবে কি করেছে, ভিসা ব্যান লাগিয়ে দিয়েছে। ইন্ডিয়ার স্টুডেন্টসরাও এখন যেতে পারছে না, ওনারা আচ্ছা খাসা কিন্তু কানাডাতে পড়তে যান, ওনারা এখন অন্য ধরনের চিন্তাভাবনা করছেন। ইদানিংকালে যে খবর এসছে, যেটাতে কিন্তু না কানাডা গভর্নমেন্ট ওকে বলে মানে এটাকে ঠিক বলেছে, না ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে রিপোর্টটা ঠিক বলেছেন, কিন্তু যাই হবে না কেন, একটা বড় নিউজ চ্যানেল এই খবরটা নিয়ে এসছেন, এটা ভুল হবে না। সেটা হচ্ছে যে ইন্ডিয়া বলেছে আপনার ডিপ্লোম্যাট ইন্ডিয়াতে 62 জন আছেন, ওয়াইরাজ আমার ডিপ্লোম্যাট সেখানে অত বেশি নেই। আর দুটো কান্ট্রির মধ্যে একটা সিস্টেম আছে যে ডিপ্লোম্যাটের একটা মিল থাকতে হবে, প্যারিটি মেনটেন করতে হবে। সুতরাং আপনি আপনার 41 ডিপ্লোম্যাটসকে এখান থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে আপনার কান্ট্রি নিয়ে চলে যান। আর 10 অক্টোবরের ভেতরে যদি আপনি নিয়ে না যান, তাহলে আমি ওনাদেরকে যে ইমিউনিটি দিচ্ছি, যে সিকিউরিটি দিচ্ছি, এগুলো কিন্তু আমি বন্ধ করে দেবো, আর আমরা সেটার জন্য দায়ী থাকবো না। ঠিক আছে, এবার এগুলোর পর যখন নিউজ চ্যানেল গিয়ে কানাডাতে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, তখন ওনারা একটু নরম সুরে বলছেন এই ধরনের জিনিসের ডিসকাশন কিন্তু প্রাইভেটলি হয় গভর্নমেন্টদের মধ্যে। প্লাস এটাও বলছেন আমরা এই জিনিসটাকে বেশি এসকেলেট করতে চাই না। তো তার মানে হচ্ছে আগের ইন্ডিয়া, আজকে থেকে 70-80 বছর আগের ইন্ডিয়া আর আজকের ইন্ডিয়া সেম নয়। আমাদেরও যথেষ্ট পাওয়ার আছে, আমরাও 5th ইকোনমিক কান্ট্রি যদি আমি পুরো ওয়ার্ল্ডের হিসাবে দেখি, আর ফার্স্ট ডেভেলপিং কান্ট্রি। তো সুতরাং আজকের দিনের সঙ্গে আপনি 70-80 বছর পুরানো কথাকে চিন্তা করলে হবে না। সো প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল ইউর ইমোশন অ্যান্ড কিপ ইউর পলিটিক্যাল হোয়াট এভার থিংস পলিটিক্স ইন্টারনালি ইন ইউর কান্ট্রি। আর ইন্ডিয়াকে ইন্ডিয়ার মতো গ্রোথ করতে দিন, ইন্ডিয়ার মতো চলতে দিন। ইন্ডিয়া এতে কিন্তু আর শুধু তাই নয়, ইন্ডিয়া ইভেন কানাডার সঙ্গে যেসব ডিল হচ্ছিল, গভর্নমেন্টাল ডিল, সেগুলোর নেগোসিয়েশনও কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কানাডা এখন কেন একটু সুন্দরভাবে কথা বলছে? সেটা রিজন এটা, ওরা ভাবতেই পারেনি যে ইন্ডিয়া এইভাবে হিট ব্যাক করবে ওনাদের পেছনে। ঠিক আছে, যেই ওনারা এই অ্যাকশানটা নেবেন, এইভাবে হিট ব্যাক করবেন, এটা কিন্তু কানাডা মোটেই ভাবতে পারেননি, কিন্তু ইন্ডিয়া সেটা করেছেন, সেজন্য একটু নরম হচ্ছেন। তো এখানে মুদ্রা কথা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে কান্ট্রির ভেতর আরেকটা কান্ট্রি এই জিনিসটা চিন্তা না করাটাই বেটার। আমরা বিভিন্নজন বিভিন্ন চিন্তা করি, কিন্তু আলটিমেটলি আমাদেরকে একটা কথা, সেটা আমার ব্যক্তিগত মতবাদ বলছি, যে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে উই আর ইন্ডিয়ানস। সে খ্রিশ্চান হই, আমরা শিখ হই, আমরা জৈন হই আর হিন্দু হই, হোয়াট এভার ইট ইজ, উই আর ইন্ডিয়ানস।
আমরা যথেষ্ট ভালোভাবে থাকতে জানি। ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমস্ত ধরনের জাতি সুন্দরভাবে বাস করছে। খাস করে শিখ আর হিন্দুইজমের মধ্যে তো কোনো বিভেদই নেই। এখন ব্যাপারটা হচ্ছে কেন এই জিনিসগুলো হয়েছে সেটা নিয়ে খালিস্তানি মুভমেন্টের উপর আমি ছোট্ট একটা ভিডিও আলাদাভাবে দেব, যাতে করে আপনারা এই জিনিসটা বুঝে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনারা বেশির থেকে বেশি ইনফরমেশান পেয়ে গেছেন এই জিনিসটার সম্বন্ধে, যাতে করে 50 জায়গায় আর দেখতে হবে না, এক জায়গাতেই আপনি বুঝে নিয়েছেন যে জিনিসটা কি হচ্ছে, কি হয়েছিল আর কি হতে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।